তাদেরকে কি জিজ্ঞাসা করা হচ্ছে বা তাদের কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে? আদালতে তাদের কাছ থেকে কি জানতে চাওয়া হচ্ছে? এর সঙ্গে আরেকটা ঘটনা ঘটেছে যে ভারতের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, হুম, তারা এই মামলাটায় যুক্ত হতে চেয়েছিলেন। ওই দিনের আদালতে যেদিন তাদের পেশ করা হয়, সেটা আদালত তাদের মঞ্জুর করেছে। অর্থাৎ তারা এখন এই মুহূর্তে পুলিশ কাস্টডি ছেড়ে তারা জেল কাস্টডিতে থাকবেন, এটার ঘটনা। হুম। কিন্তু তাদেরকে এনআইএ যেটা আমাদের বলা হয়, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, তারা তাদের জেরা করতে পারবে জেলের মধ্যে। এবং যেটা জানতে চাওয়া হচ্ছে যে প্রথমত এরা কিভাবে ভারতে প্রবেশ করলো, দ্বিতীয়ত এদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ কি ছিল, তৃতীয়ত এই ঘটনাটা যেটা ঘটেছে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল বা অতীত জীবন তাদের কি, তারা অতীতে কি করতেন। এরকমও কলকাতার যে সাংবাদিকরা, তারা যে ওই বিধাননগর কোর্টে যারা উপস্থিত ছিলেন, তারা তাদেরকে প্রশ্ন করেছেন। এবং প্রশ্ন করার পর ভারতের দিল্লি টাইমস অফ ইন্ডিয়াতে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে ওদের ওই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে। সেটা হচ্ছে তারা বলেছেন তারা খুনের সঙ্গে যুক্ত নন, কিন্তু খুনটা করিয়েছে জামায়াত ইসলামী, সরাসরি তারা নাম করেছে। এটা টাইমস অফ ইন্ডিয়ায় ছাপা হয়েছে বলাই হয়। কিন্তু সরকারি ভাবে পুলিশ বা ভারত সরকার কিন্তু কোনো মন্তব্য করেনি, এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এটা ধরছি আমি সাংবাদিকদের রিপোর্ট। যেটা হচ্ছে, যখন তাকে প্রশ্ন, যে ভিডিওগুলো প্রায় সার্কুলেটেড হয়েছে, ভিডিওগুলো দেখা যাচ্ছে, ফলে আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের মানে পেছনের থেকেও তাদের কাছ থেকে জানার ইচ্ছা, যেটা শুনেছি পরবর্তীকালে কলকাতার আমার বন্ধুদের সঙ্গে কথা বলে এবং কিছু পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেও, যে এরা কি জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছিল তার সঙ্গে উপযুক্ত ছিল কোনোভাবে, তারা কি ছিল কি ছিল না এখন নিশ্চিত নয়। আচ্ছা। তৃতীয়ত, বাংলাদেশ মিশন তারা কনসুলার অ্যাক্সেস চেয়েছে, কিন্তু কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়নি। কনসুলার দেওয়া হয়নি একটাই কারণে, সেটা হচ্ছে যে যখন কোনো তদন্ত চলে তখন কনসুলার অ্যাক্সেস দেওয়া হয় না। তদন্ত শেষ হলে তারপরে কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়। কনসুলার অ্যাক্সেস দেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে বাংলাদেশের হাই কমিশনের প্রতিনিধিরা এসে তাদের পরিচয় জানতে চাইবেন, যে তারা বাংলাদেশি নাগরিক কিনা, তাদের কোথায় বাড়ি, কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে পরবর্তীকালে তারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কি যুক্ত না, সেটা তো কিন্তু কেন তাদের কনসুলার অ্যাক্সেস দেয়া হলো না কেন? দেওয়া হয়নি। ওই যে বললাম আমি, হ্যাঁ, আরেকটু। যেহেতু তদন্ত চলছে, আচ্ছা, আচ্ছা। যেহেতু এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তদন্ত করছে, তারা যুক্ত হয়েছে, সেই কারণে এই তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কিন্তু কনসুলার অ্যাক্সেস দেওয়া হবে। আচ্ছা। কিন্তু এটা স্বাভাবিক কনসুলার হ্যাঁ, নিয়ম তাই। কিন্তু হ্যাঁ, স্পষ্ট। কিন্তু মানে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে অভিযুক্তরা গ্রেপ্তার আছে মানে 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 তারা দায়ী কিনা বা তারা যুক্ত ছিল কিনা বা হাদি হত্যাকাণ্ডে যুক্ত ছিল কিনা এটি আসলে ভারতের কনসার্ন কেন? ভারতের কাছে তো অপরাধ হচ্ছে অনুপ্রবেশের, তাই নয় কি? না, অনুপ্রবেশ নিঃসন্দেহে, নিঃসন্দেহে সেটা নিঃসন্দেহে অনুপ্রবেশ একটা বিষয়। এবং তাকে ধরা হয়েছে এবং ভারত থেকে গোয়েন্দা, দিল্লির গোয়েন্দা সংস্থাদের টিপ অফেই পশ্চিমবঙ্গের যে স্পেশাল টাস্ক ফোর্স, তারা তাদের গ্রেপ্তার করে এবং সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে। এবং তারা কোথায় ছিল, কোন অঞ্চলে ছিল, সেগুলো সময় কাদের তারা আশ্রয় পেয়েছিল, কে আশ্রয় দিয়েছিল, ভারতে এরকম কোন লোক আরো আছে কিনা তাদের এই ধরনের অপরাধীদের আশ্রয় দিয়ে থাকে, সমস্তটাই তাদের থেকে জেরা করে জানার জন্যই আর কি তদন্তটা চলছে। সেটির কি কোনো মানে খবর পাওয়া গেল? কে আশ্রয় দিয়েছিল বা কাদের আশ্রয়ে ছিল? না, সেটা এখনো, সেটাই অদ্ভুত বিষয়, এটা সঠিক প্রশ্ন। এবং আমার মনে হয় সেটা জানা দরকার যে তাদেরকে কে আশ্রয় দিয়েছে। কে তাদের পার করিয়ে দিয়েছিল সেটা জানা গেছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তারা কার আশ্রয় ছিল, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রথম যে বিজ্ঞপ্তিটা, প্রেস বিজ্ঞপ্তিটা, তাতে বলা হয়েছিল যে অনেকটাই যে এরা কিন্তু অনেকদিন আগেই ভারতে ঢুকেছে, এরকম নয় সেদিনই ঢুকেছিল, অনেকদিন আগেও ঢুকেছিল। এবং ঘটনা, তারা বনগাঁ সীমান্তে এই কারণেই তারা এসেছিল যাতে সেখান থেকে তারা আবার বাংলাদেশে ঢুকে যেতে পারে, সেই অবস্থায় তাদের গ্রেপ্তার করা। এখন আমি সত্যি কথা বলছি, ওইটা আমি জানি না এখনো বলতে, এটা সঠিক প্রশ্ন, জানা উচিত।
যে কে বা কারা তাকে আশ্রয় দিয়েছিল ওই বনগাঁ সীমান্ত অঞ্চলে। আর ওই যে ৩ মাসের মতো সময় প্রায় আসলে ১২ই ডিসেম্বরে এই ঘটনা ঘটলো বাংলাদেশে হাদি হত্যাকাণ্ড। তারপরেই বাংলাদেশ থেকে জানানো হলো বা বলা হচ্ছে যে বাংলাদেশ মানে আসামি ভারতে পালিয়ে গেছে। ৩ মাসের মতো একটা সময় পরে ৮ই মার্চ ভারতে মানে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হলেন পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এই অভিযুক্তরা। আসলে কি ব্যাপারটা এরকম যে ৩ মাস ধরে তাকে তার সন্ধান পাওয়া যায় নাই বা খুঁজে পাওয়া যায় নাই দেখে তাকে গ্রেপ্তার করা হয় নাই এরকম, নাকি আসলে অন্তর্বর্তী সরকার ছিল তাদের আহ, তাদের এক রকমের দাবি বা তাদের আহ্বান আসামিদেরকে ফেরত দেওয়া বা গ্রেপ্তার করার, তাদের দাবিকে জাস্ট অবহেলা করবার জন্য, বা নতুন সরকার আসছে নতুন সরকারের সাথে সাথে যেমন বিভিন্ন বিষয় সহজ হয়েছে ভিসা থেকে শুরু করে সেরকম একটা, এটারও একটা সেরকমই বার্তা, আসলে বিষয়টা কি? না, এটা ঘটনা একটা সময় পশ্চিমবঙ্গে বা কলকাতার পুলিশকে বলা হতো স্কটল্যান্ডের ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। ফলে তারা চাইলে যে কোনো অপরাধীকে ধরতে পারে। হুম। এবং ইউনূস সরকারের সময়কার সময় ইউনূস সরকার যেগুলো বলতে চেয়েছিল বা যা জানিয়েছিল সেই সময় ইউনূস সরকার তার স্বাভাবিক একটা কৃতিত্ব পেতেন। সেটা একটা খুব স্বাভাবিক, এবং তারেক রহমান সরকার আসার পর সেই সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা, দুদেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে একটা সমঝোতা হওয়া এবং তাদের যে বোঝাপড়াটা যেটা আগে যেটা ছিল সেটা যাতে পুনরুজ্জীবিত হয়, সেই কারণে এবং ভারত সরকার তো সেক্ষেত্রে কোনো দ্বিধা করেনি হুম। এটা বলতে হুম। যে হাদি হত্যার কারণেই তাকে অভিযুক্ত হিসেবে দাঁড়ায়। তিনি অপরাধী কিনা এটা এখনো বলা হয়নি, সেটা আদালতে প্রমাণ করবে। কিন্তু এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা পশ্চিমবঙ্গ সরকার প্রথম ঘোষণা করে, সেটা ভারত সরকার তাতে দ্বিধাও করে না। আমার মনে আছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কনফারেন্সে ইনফ্যাক্ট প্রশ্নটা আমিই করেছিলাম যে এই ক্ষেত্রে কি করা হবে, বাংলাদেশ তাদের ফেরত চাইছে। তো তখন রণদীপ জয়সওয়াল মুখপাত্র তিনি জবাব দিয়েছিলেন যে যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও রয়েছে আর কি, আমার নাম করেই লেখা আছে হুম। উত্তর। বলা আছে না, এটা যেহেতু তদন্ত চলছে সেই জন্য এখন এটা এই বিষয়ে বাড়তি কিছু আর বলা যাবে না। ফলে ভারত সরকার অস্বীকার করেনি যে হাদি হত্যার অভিযুক্ত এরা, মানে অভিযুক্ত নয় এমন কথা বলেনি। এখন অভিযুক্ত যেটা তদন্ত চলছে, প্রমাণ হবে ভবিষ্যতে আর কি। তাহলে আসলে ফলে আমি এই আর একটু সামারি করে আপনার কাছে যদি জানতে চাই, হয়তো এই কথার প্রসঙ্গে কিছুটা এসেছে, তারপরেও এই তদন্তের গোল বা লক্ষ্য কি, মানে ভারত সরকার কি অ্যাচিভ করতে চায় এই তদন্ত থেকে, বা মানে ভারত? প্রকৃত ভারত সরকার যেটা জানতে চায় যে সত্যি সত্যি বাংলাদেশে যারা হত্যাকাণ্ড ঘটালো তারা কারা, তারা কিভাবে, কারণ এরা যেহেতু ডিনাই করছে, বলছে না যে তারা করেছে, তাহলে কারা করে থাকতে পারে, কিভাবে সেটা বাংলাদেশ সরকারকে ভবিষ্যতে তারা জানাবে। ভারত সরকার চাইছেন এটা জানতে যে এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে ভারতেরও কোনো অংশের কোনো যোগসাজশ বা কিছু আছে কি নেই, সেটা জানাটাও একটা জরুরি। তারপরে কি ভারত মানে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা বা সেটা আন্তরিকতা একটা জায়গায় আছে? নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চয়ই ফিরিয়ে দেওয়া হতে পারে, আচ্ছা, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা। আপনি বলছিলেন যে এর সাথে জামাত যুক্ত থাকতে পারে। টাইমস অফ ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে। আ জি। কিন্তু ওই সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে সাংবাদিকরা যখন কথা বলছেন আদালতে তোলার সময়, তখন জিজ্ঞাসা করছে, সে বলছে যে মানে ফয়সাল বলছেন যে তিনি এটার সাথে যুক্ত না, এটির সাথে তিনি তো বলছেন বিএনপি জামাত। কেন শুধুমাত্র জামাতের কথা বলা হলো মানে টাইমস অফ ইন্ডিয়াতে? সেটা কলকাতার সাংবাদিক কিভাবে খবর করেছে এবং তার সংবাদপত্র কিভাবে ছেড়েছে সে ব্যাপারে তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই, বলতে পারেন। আমি দিল্লিতে বসে পড়েছি বলে বলছি। হুম। আমি প্রথম কিন্তু দেখেছিলাম যে বিএনপি জামায়াতের হ্যাঁ, দুজনের কথাই বলা ছিল, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু ঘটনা, আমি দেখেছিলাম। কিন্তু যখন ছাপা হয়েছে তখন কিন্তু শুধু জামায়াতের নামই ছাপা হচ্ছে, এটাও ঘটনা। আমি জানি না, হয়তো কোনো কারণে এটা কি একটা বিএনপি বায়াসনেস? হ্যাঁ? সম্পর্কে মানে এটা কি একটা বায়াসনেস সংবাদের? সম্পর্কে যাতে কোনো ভুল ধারণা ভারত সরকার থেকে না যায়, সে কারণে হতে পারে। এই মুহূর্তে সব থেকে ঘনিষ্ঠতম সম্পর্ক তৈরি করার চেষ্টা চলছে। এবং হয়তো জানেন আপনি যে আগামী 8ই এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতে আসছেন, হুম, জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। হুম। জল্পনা আছে ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী ভারতে আসতে পারেন, কবে কখন এগুলো ঠিক নেই। কিন্তু এই বিষয়গুলোতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, ভারত সরকার চাইছে তারেক রহমান সরকারের সঙ্গে, যেটা এককালে বাংলাদেশে বলা হতো না যে ভারত সমস্ত ডিম একটা আওয়ামী লীগের ঝুড়িতেই রেখেছিল, তা এখন আমার দেখে তো মনে হচ্ছে সমস্ত ডিম বিএনপির ঝুড়িতেই রাখা হচ্ছে। ফলে এখন সেই ধরনের সম্পর্ক একটা রাখার চেষ্টা চলছে।
এটুকুই বলতে পারি। কিন্তু সমস্ত ডিম এক ঝুড়িতে রাখার এই বিষয়টা কি ভারত মানে এটার কি একটা ভালো কৌশল বলে মনে করছে? মানে আওয়ামী লীগের ঝুলিতে রাখার পরে খুব ভালো কৌশল হয় নাই বলেই তো মনে হলো। এটা আসলে বাংলাদেশের মানুষ মানে আমি খুব বিনয়ের সঙ্গে বলি, এটা কখনোই বুঝতে পারেননি তারা। সেটা হচ্ছে যে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত সরকার সবসময় সম্পর্ক রেখেছে। কিন্তু ভারত দ্বিদলীয় ব্যবস্থায় কিন্তু জামায়াতের সম্পর্কে কখনোই কোনো সম্পর্ক রাখতো না। কিন্তু দ্বিদলীয় ব্যবস্থায় ভারত সরকার কিন্তু সবসময় তাকে গুরুত্ব দিয়েছে। আ সর্বশেষ আপনি যদি দেখেন ডক্টর মনমোহন সিং এর হুম, যে সফর ভারতের প্রধানমন্ত্রী, সেখানে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন। নরেন্দ্র মোদী গেছেন, তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। হুম, এখন তারপরে সুষমা স্বরাজ নির্বাচনে যখন বিজেপি জয়ী হয়, তখনও তারা গিয়েছিলেন, তখনও খালেদা জিয়া হোটেলে এসে দেখা করে। আমি সেই সফরে ছিলাম। আমি দেখেছি খালেদা জিয়া প্রতিনিধি মন্ডল সহ এসেছিলেন। জি। ফলে সমস্ত দলের সঙ্গে সম্পর্ক রাখাটা আ সেটা কিন্তু বাংলাদেশে একটা ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে যে ভারত সমস্ত একরকমভাবেই সাহায্য বা সহযোগিতা ইত্যাদি সমর্থন করছে। সমস্ত ডিম এক ঝুড়িতে রাখার এই তত্ত্বটা চালু হয়েছিল তাহলে সেই যুক্তিতেই আমি বলছি, এখন কি তাহলে সমস্ত ডিম বিএনপির ঝুড়িতে? আদৌ থেকে তা কিন্তু নয়। সত্যটা সেটা নয়। কারণ আওয়ামী লীগকে ভারত কিন্তু ভোলেনি। এটা কিন্তু ভেবে রাখা দরকার। হুম, তা তো বটেই। আওয়ামী লীগ ভারতেই আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা ভারতেই আশ্রিত অবস্থায় আছেন। কিন্তু আপনি বলছেন নির্বাচিত সরকারের সাথে ভারত আসলে যোগাযোগটা রাখে, সম্পর্কটা রাখে। কিন্তু শুধু তো নির্বাচিত সরকার না, নির্বাচিত বিরোধী দলের সাথেও আমরা দেখেছি অতীতে। আপনিই বলছিলেন যে বেগম খালেদা জিয়া তখন বিরোধী দলে ছিলেন, তখনও তার হ্যাঁ, সাথে সেই যোগাযোগটা ছিল। এখন বিরোধী দল হচ্ছে জামাত। তাদের সাথে কেউ সম্পর্কটা সেরকম মানে বিরোধী দলের সাথে অতীতে যেই সম্পর্ক রাখার চেষ্টা করেছে ভারত? ঠিক। সঠিক প্রশ্ন। এবং আমি বলছি ভারতের পররাষ্ট্র সচিব যখন আ ভারতের স্পিকার যখন গিয়েছিলেন ওম বিড়লা হুম, ঢাকাতে, হুম, সেই সময় কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি তিনি জামায়াত ইসলামীর নেতার সঙ্গে দেখা করেছিলেন। দেখা করে অনেকে ভেবেছিল জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করছেন। তিনি বিরোধী নেতার সঙ্গে দেখা করেছিলেন। বিরোধী নেতার সঙ্গে বিরোধী নেতা যারা যদি থাকেন ভবিষ্যতে যখন কোনো যোগাযোগ হবে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, তখন অবশ্যই বিরোধী দল যেটা আনুষ্ঠানিক বিরোধী দল, তার সঙ্গে ভারত নিশ্চয়ই কথা বলবে, যোগাযোগ রাখবে। এটা জামায়াত ইসলামী নামটা বলে নয়। এটা বিরোধী দল যেটা বাংলাদেশের মানুষ হুম। নির্বাচিত করেছে একজন বিরোধী দল, তার সঙ্গে যোগাযোগ রাখবে, নিশ্চয়ই রাখবে। জি। কিন্তু আসলে গণমাধ্যমের সেই বায়াসনেস আছে কিনা বা একটা বায়াসনেসের জায়গায় ভারত যাচ্ছে কিনা সেই প্রশ্নটা ওখান থেকেই শুরু করেছিলাম যে টাইমস অফ ইন্ডিয়া সেখানে বিএনপি জামাতের বললেন আসামি অভিযুক্ত আসামি কিন্তু মানে পত্রিকা ছাপিয়ে দিল শুধু জামাতের নাম এরকম আসলে ভারত সরকারেরও কি এরকম একটা বায়াসড অবস্থান আছে কিনা? এই মুহূর্তে বিএনপির প্রতি ভারত সরকার নিঃসন্দেহে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চান। হুম, আপনি দেখেছেন হয়তো যে এর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তাতে সম্পর্ককে পুনরুজ্জীবিত করার একটা হুম, আকাঙ্ক্ষার কথা বলা আছে। আর তারেক রহমান যে প্রতিদানে যে ২৬শে ৩ তারিখে যে তিনি যে উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে, আনফরচুনেটলি মানুষের কাগজে গণমাধ্যমে খুব একটা চাপা হয়। এই চিঠিটা রয়েছে আমাদের কাছে। হুম। এই চিঠিতে তারেক রহমান নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি তার আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভবিষ্যতে তিনি ভারতে আসার কথা ভাবছেন। এমন একটা তাতে কিন্তু উল্লেখ রয়েছে। ফলে এটা আমি বলছি ভারত এবং বাংলাদেশ উভয় পক্ষ থেকেই কিন্তু একটা সম্পর্ক পুনঃস্থাপিত করা, যেটা ভেঙে গিয়েছিল ইউনূসের আমলে, হুম। সেটাকে পুনঃস্থাপিত করার একটা উদ্যোগ চলছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিএনপি কোনো কারণে ভারত সরকারের প্রতি রুষ্ট হয় বা কোনো বিরূপ মন্তব্য করে, ভারতের থেকেও কিন্তু কোনো বিরূপ মন্তব্য বিএনপি সম্পর্কে হচ্ছে না। আর যদি লক্ষ্য করে থাকেন আমি বলব যে আওয়ামী লীগের পক্ষ থেকেও এই মুহূর্তে কিন্তু নির্বাচনের পরে কোনো মন্তব্য বিএনপি বিরোধী করা হয়নি। এটা কি ভারতের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে এই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করতে? ভারতে আমার মনে হয় শুনুন, শেখ হাসিনাকে কোনো বার্তা দিয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে তিনি প্রাজ্ঞ একজন নেত্রী। এত বছরের দীর্ঘ সময়ের মহিলা প্রধানমন্ত্রী পৃথিবীতে আর কেউ ছিলেন না। তিনি যদি কথাই শুনতেন, উপদেশ দিতেন, উপদেশ শুনতেন, তাহলে তাকে ক্ষমতাচ্যুতই হতে হতো। হুম। কেন? কথা তিনি শুনলে উপদেশ কেন? শুনবেন কথা না, শুনলে নিজের কেন মতো করে তাকে চলেছেন ক্ষমতাচ্যুত হতে বলেই হতো না? ক্ষমতা। তিনি আমেরিকার কথা যদি মেনে নিতেন সবটা, আজকে যেরকম সমস্ত চুক্তি-ফুক্তি ইত্যাদি সমস্ত মেনে নেওয়া হচ্ছে, তিনি যদি মেনে নিতেন তখন, আমার মনে হয় শেখ হাসিনা সেই জায়গাটায় একটা স্ট্যান্ড নিয়েছিলেন।
যে বাংলাদেশের স্বার্থ বিকৃত হোক বলে বাংলাদেশের স্বার্থ তিনি নাকি বিকিয়ে দিয়েছেন ভারতের কাছে, এটা তো অবশ্যই এটা প্রচার ছিল আর কি। আমি তো জানি না কি কোন একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, মানে বোঝা যেত। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিগুলো হয়েছে, চুক্তিগুলো নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে, প্রথম শ্রেণীর গণমাধ্যমে যে সমালোচনা চলছে, সেটা তো শেখ হাসিনা করলে করতেই পারতেন, তিনি তো করেননি। এই জন্যই বলছি যে আচ্ছা, মানে তিনি সচেতন, জি, তিনি থেকে যেতেন জি। ক্ষমতায়। কথা শুনলে তিনি থেকে যেতেন। যারা আমেরিকার কথা শুনবে না তারা ক্ষমতায় থাকবে না। যারা কথা শুনবে না তারা ক্ষমতায় থাকবে না। এই কথা ক্ষমতায় শোনানোর থাকবে না, জায়গা আর কি এই শুধু আমেরিকা নাকি ভারতও আছে? আমেরিকা, 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 এখন আমেরিকা, এখন একমাত্রই আমেরিকা। আমেরিকা একমাত্র। আচ্ছা। কিন্তু ভারতের কথা সবসময় আমাদের দেশে উচ্চারিত হয়। বিশেষ করে নির্বাচন আসলে নির্বাচনকে ঘিরে ভারতের একটা হ্যাঁ, মেকানিজম খাটানোর কথা আসে। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়েছে ভারত, সেটি যেমন এসেছে। আম এখন জামাতে ইসলামের পক্ষ থেকে আমার অনুষ্ঠানে জামাতে ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা বলছেন যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে ভারত, ভারতের আশীর্বাদে ক্ষমতায় বসেছে বিএনপি, এরকম কথা বলা হচ্ছে। আসলে সবাই কেন ভারতের কথা বলে? আমি তো ভারতীয় হিসেবে গর্বিত যে ভারত সরকার চাইলে যে কোনো সরকার তৈরি করে দিতে পারে বাংলাদেশে। বাংলাদেশে মানুষের কোনো ক্ষমতাই নেই, গোটাটাই ভারত চাইলে যে কোনো একটা সরকার তৈরি করে দিতে পারে, এটা ভারতীয় হিসেবে গর্বিত। কিন্তু সেটা নয়, এটা বাংলাদেশের মানুষকে অপমান করে। তারা তাদের ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করেছেন, এটা হচ্ছে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয় এই শব্দগুলো। আর আমি যদি পুরনো ইতিহাস ঘাঁটি, একই কথা কিন্তু সেই শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল। ভারতের অনুগত্য, ভারতের কথা, সেই সময় একই কথাই বলা হতো, কিন্তু মানে এগুলো কি নতুনত্ব। বেসলেস? আপনি কি বাংলাদেশের বলবেন? রাজনীতি হলো নতুনত্ব নয়। হ্যাঁ, নতুনত্ব নয়। কিন্তু এটা কি আসলে মানে কোনো ভিত্তিহীন কথা নাকি এটার পেছনে কোনো ভিত্তি আছে? কারণ ধরেন তার কারণ ভিত্তি যদি বলি ভিত্তি- যে মানে সবাই যখন বলছে সব রাজনৈতিক দলগুলোই এই কথা বলে, ভারতের কথা বলে। একটা কমন টার্ম হচ্ছে ভারত। তারপরে ধরেন যখন ২৪ এর নির্বাচনের আগে 2+2 বৈঠকে তখনও বাংলাদেশের নির্বাচন কি হবে ভারত সেটি নিয়ে কথা বলছে আরকি যুক্তরাষ্ট্রের সাথে। সেটি আমরা দেখেছি। ওবায়দুল কাদেরের মুখে শুনেছি দিল্লি আছে, আমরা আছি, তলে, তলে আপোস হয়ে গেছে। এরকম কথা মানে আমেরিকার দিল্লিকে দরকার হবে। এই ধরনের আমরা ওবায়দুল কাদের কাছে শুনেছি। এখন জামাতে ইসলামের মুখেও শুনছি। বিএনপিও বলেছে এর আগে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে ভারত। মানে এরকম বিষয় তো আছে হয়তো। আ তাহলে আসলে ভারত কি কোনোই মেকানিজম করে না? এগুলো সবই কথার কথা। না, তারা যদি এতটাই লেখালেখি করতো তাহলে ওবায়দুল কাদের দেশ ছাড়া কেন? তিনি তো খুব এতটাই সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, দেশে থাকলেই পারতেন, থাকতে পারেননি না, হুম। সরকারটাই তো চলে গেল। এতটাই যদি মেকানিজম হয়ে তার থাকে, মানে মেকানিজমটা কাজ করে ওটা নাই। এটাও তো হতে পারে নাকি? মেকানিজম কাজ করে নাই। তার কারণ হচ্ছে একাত্তরের পর থেকে, হুম। একাত্তরের পর থেকে বাংলাদেশে কিন্তু ওই শক্তিটা সব সময়ই ছিল, তাদের একমাত্র হাতিয়ার ভারত বিরোধিতা করে মানুষকে বিভ্রান্ত করা। এবং কিন্তু সেটা কিন্তু ঘটনা যে বাংলাদেশে মনে আছে, কিন্তু প্রথম নির্বাচন, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় যাওয়া প্রথম নির্বাচন, ২৭% মানুষ বঙ্গবন্ধুর বিরুদ্ধে ভোট দিয়েছিল, ১% মানুষ ভোট দেয়। সেই সংখ্যাটা কিন্তু আছে অলওয়েজ বাংলাদেশে। বাংলাদেশে আমি বলি, যেটা বারবার বলি অনেক জায়গাতে, তিনটে ধারা বাংলাদেশে সবসময় আছে আদর্শগত দিক থেকে। এটা হচ্ছে, এবং কেউ প্রথমে আসবে, কেউ দ্বিতীয় আসবে, কেউ তৃতীয়তে যাবে। একটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, একটা বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা ইসলামিক বাঙালি জাতীয়তাবাদ। তিনটে ধারা সংখ্যার বিচারে হিসাব করে কোনো লাভ নেই। এরা কেউ 0 হতে পারে, 1 হতে পারে, 50 হতে পারে, 300 হতে পারে, কিন্তু এইটা ঘুরে ফিরে বাংলাদেশের রাজনীতিতে আবর্তিত হয়। ফলে এইটা আজকের দিনে আমি যেটা বলি, যারা মানে অন্য অংশ, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামিক জাতীয়তাবাদ, তারা আজকে ফ্রন্টে আছেন, সামনের সারিতে আছেন। যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন তারা দেশ ছাড়া, তারা নেই কোথাও, তাদের দেখা যাচ্ছে না। কিন্তু তার মানে এই নয় যে কোনোদিন তারা, যেমন একটা সময় একটা ধারণা ছিল না, আরে বিএনপি তো শেষ, এই পার্টিটা নেই, হুম। সেই পার্টিটা আজকে ক্ষমতায়। বাংলাদেশে এটা কখনোই হবে না। ভারতেও আমি একইভাবে বিশ্বাস করি, কংগ্রেস, বামপন্থী, ডানপন্থী, বিজেপি, তো তিনটে ধারা থাকবেই। সংখ্যার বিচারে 19-20 হতে পারে, কেউ 0 হবে, কেউ 1 হবে, কেউ 300 হবে, কিন্তু এই এটাই রাজনীতি। এবং কিভাবে তারা আসবে, সেই রণনীতির ক্ষেত্রে ভারত একটা ভূমিকা হয়ে দাঁড়ায় বাংলাদেশের।
মানে সেটা কিভাবে ভূমিকা হয় সেটাই আমার আসলে জানবার ইচ্ছা যে ভারত আসলে সেই ভূমিকাটা কিভাবে হয়। সে কারণে কারণ তো আরও ভারত যদি একটু কিন্তু বলি ভাবতে মানে হবে। কতগুলো কথা তো বলছিলাম যে এই কথা সব নেতাদের মুখে কী কী কথা শোনা যাচ্ছে সেটাই বলেছি বা শোনা গেছে অতীতে। তারপরে ধরেন সেই সুজাতা সিংয়ের আশা, এরশাদকে এক রকমের চাপ দেয়া, জিএম কাদের ভারত থেকে ফিরে গিয়ে বললেন চুপ হয়ে গেলেন, কিছুই বলা যাবে না কি বলেছে। মানে নির্বাচনকে ঘিরে সবসময় ভারতের কিছু না কিছু ঘটনা দেখাই যায়। ফলে ভারত আসলে কী প্রভাব খাটায় বা কী ভূমিকা পালন করে সেটাই আমার মানে আপনার কাছে প্রশ্ন। ভারত কি প্রভাব খাটায়? ভারতের এত প্রভাব ছিল, আওয়ামী লীগ এত বন্ধু, সব ডিম এক ঝুড়িতে, সে আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি, হুম। তাই না? ওটা তো বাংলাদেশের মানুষ আন্দোলন করে শেখ হাসিনাকে সরিয়েছিল না, সেখানে ভারত তো কিছু করতে পারেনি। ভারত বড় জোর আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে। কিন্তু ওই যে বললেন আবার কিন্তু আপনি মার্কিনীদের কথা শুনে নাই বলে নাকি মানে পড়তে হলো। মার্কিনদের কথা তো আছেই। আমি তো শুনুন, শেখ হাসিনা তো পার্লামেন্টে বলেছে, পার্লামেন্টের ভাষণটাকে ধরে নিতে হবে একটা সায়েন্টিফিক। সেটা একটা চরম কথা যে আমি যদি শ্বেতাঙ্গদের কথা শুনতাম তাহলে আজকে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু পার্লামেন্টে বলে, যেটা রেকর্ডেড আছে একদম। পার্লামেন্টে, আমি পার্লামেন্ট রেকর্ড থেকে হুম, বলছি। হুম। এটা তিনি বলেছেন, একজন প্রধানমন্ত্রী বলেছেন, কতটা অসহায় তিনি। ফলে যে চাপটা আমেরিকার এই ধরনের ছোট ছোট দেশে যেটা করে থাকে, সেটা হচ্ছে সেই দেশগুলোকে তারা ডিস্টেবিলাইজ করে থাকে, নিজের মতো করে একটা গড়ে নিতে চায়, পুতুল সরকার বসাতে চায়। তারা ভেবেছিল ইউনুসকে দিয়ে কাজ হবে, এখন হয়নি। এখন একটা রাজনৈতিক, কিন্তু আওয়ামী লীগ নয়, তাদের দ্বিতীয় পছন্দ হয়তো বিএনপি, সেই কারণে তারা আছে। এবং আচ্ছা। তাদের স্বার্থে যদি বিএনপি ওই চুক্তিটার বিরোধিতা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা ইউনুস করে গেছে, ওই চুক্তিটা যদি বিরোধিতা করেন, তাহলে আমার খুব সন্দেহ আছে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে। আচ্ছা। আ পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি ভারতে যাচ্ছেন ৮ই এপ্রিল বলছেন আপনি। আ তিনি অনেকে বলেন মানে তিনি কেন পররাষ্ট্রমন্ত্রী হলেন বাংলাদেশে? এটা নিয়ে তো অনেক বাংলাদেশে নিশ্চয়ই শুনেছেন। এ নিয়ে অনেক প্রশ্ন আছে বাংলাদেশে। অনেকে বলছেন তিনি আসলে মার্কিন আশীর্বাদ পুষ্ট, আবার বলছেন অনেকে তিনি অজিত দোভালের বন্ধু। এটাও একটা বড় কারণ। আ আসলে কি মানে এখানে ভারতের কোনো অবদান আছে বা অজিত দোভাল এর বন্ধু হিসাবে আসলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবার এ কারণ এর আগেও কিন্তু আমরা শুনেছি যে বাংলাদেশে কে মন্ত্রী হবে সেটি আসলে ভারতের একটা কলকাঠি নাড়ে, কে কোন মন্ত্রণালয় পাবে এখানে এ বিষয়ে। না, মানে এগুলো কোনোটাই আমি অস্বীকার করবো না। আমি শুনে খুশি হচ্ছি খুব। প্রথম কথা হচ্ছে, ডক্টর খলিলুর রহমান, তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটা করাতে একটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, যে কারণে তাকে পররাষ্ট্রমন্ত্রী করাটা জরুরি ছিল। ফলে তিনি ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়া সত্ত্বেও, এটা ঘটনা, তার সঙ্গে অজিত ডোভালের ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। আমি বলছি ব্যক্তিগত সম্পর্ক আছে। এবং ধরুন তারই কথা অনুসারে, তারও আগে যেগুলো বাংলাদেশে কটা প্রচারিত হয়নি, যে বাংলাদেশের ডিজিএফআই চিফ, তিনি সস্ত্রীক ভারতে এসেছিলেন, তিনি ছিলেন। এবং তিনি অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন, চিফ, গোয়েন্দা, তার সঙ্গে বৈঠক করেছেন। এবং করার পরে তিনি দীর্ঘ, মানে আরো গোয়েন্দা সংস্থাদের সঙ্গে সারাদিন বৈঠক করেছেন। তিনি 2 তারিখে এসেছিলেন, 3 তারিখ বিকেলে চলে গেছেন। ঠিক হুম। আছে, কিন্তু তার মধ্যে তার ঢাকা প্রোগ্রাম ছিল। এবং তার স্ত্রী এখানে ছিলেন, সঙ্গে ছিলেন। তিনি সাউথ এক্সটেনশনে বেশ কিছু ভালো ভারতীয় শাড়ি টাড়ি কিনেছেন শুনেছি আর কি। যাই হোক, সেটা ব্যক্তিগত, সকলেই করে থাকে। আমরাও বাংলাদেশে গেলে বাংলাদেশের জামদানি শাড়ি কিনি, বাংলাদেশিরা কেউ এখানে এলে ভারতীয় শাড়ি কেনেন। আম, কিন্তু সেগুলো রাজনীতি করার জন্য সেগুলো পুড়িয়ে দেওয়া হয়, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি, এই যে সম্পর্কটা, যে একটা হুম। দু দেশের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্কটা তৈরি কিন্তু অনেক আগে থেকে শুরু। তারেক রহমান সরকার আসার পর থেকেই কিন্তু শুরু হয়েছে, যেটা বাংলাদেশে একেবারেই কোনো প্রচারিত হলো না, বা নানা কারণেই হয়তো হয়নি। এবং এটা হয়তো আপনি জানেন যে হাদির হত্যাকারী বলে অভিযুক্ত যাদের ধরা হয়েছিল, সেটাতে ডিজিএফআই থেকে প্রথমে একটা প্রেস রিলিজ জারি করা হয়েছে। যে প্রেস রিলিজে বলা হয়েছিল ডিজিএফআই সফরের কারণেই গ্রেপ্তার করা সম্ভব হলো। দ্বিতীয় দিন কিন্তু সেই প্রেস রিলিজটা উইথড্র করে নেওয়া হয়। কিন্তু প্রেস রিলিজটা আমার কাছে আছে, আমি সেভ করে রেখেছি, সেটা আছে আমার কাছে। হুম। ফলে এই প্রেস রিলিজটা দেওয়ার পর পরবর্তীকালে তাদের মনে হয়েছিল এটা অস্বস্তিকর হতে পারে, সেই কারণে তারা উইথড্র করে কিন্তু নিয়েছিল ঘটনা কি একটা। ঠিক আসলে রিজিএফআই এর সফরের কারণে এটা কি ঠিক ব্যাপারটা? না, একটা বড় জিনিস দীপকে এবার বলে রাখা দরকার, এটা বাংলাদেশের জন্য বারবার বলা দরকার। সেটা হচ্ছে যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যে সীমান্তে একটাও হত্যা হয়নি। হুম। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। নিশ্চয়ই। এবং এই ঘটনাটা দুদেশের সীমান্তরক্ষীর মধ্যে সমঝোতার
একটা বড় উদাহরণ, যেটা কিন্তু আগে এত লোকের আমাদের বন্ধুত্ব থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সময় কেন হতে থাকলো মানে সীমান্ত হত্যা? এই বড় উদাহরণটা সেই সময় কেন হলো না? অনেকগুলো তার অনেক কারণ আছে, অনেক কিছু সীমান্ত হত্যা ঘটে, কিন্তু সীমান্ত হত্যা কিন্তু আওয়ামী লীগ সরকারের থেকে বহু প্রভাবশালী মন্ত্রী বা উপদেষ্টারা বারবার বলেছেন সীমান্ত হত্যা কমছে, শূন্য হয়নি কিন্তু কম ছিল। সেটা সেটা তারা বলেছেন বারবার, কিন্তু ইউনূসের আমলে সেটা বিরাট বেড়ে গেল। কারণ বাংলাদেশে একটা যে অরাজক অবস্থা তৈরি হলো না, বাংলাদেশের মানুষ পালাতে চাইছে বাংলাদেশ থেকে, সেই কারণে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে অঘটনগুলো ঘটেছে। এখন সেটা আর ঘটছে না। এটা একটা বড় ক্রেডিট, নিঃসন্দেহে আমার মতে। দুই দেশের সীমা বলে এটা একটা ভালো সমঝোতার ভিত্তি কিন্তু তৈরি হচ্ছে বলে আমার মনে হয়। আচ্ছা, তার মানে কি আসলে এরকম? ওই যে আপনি বলছেন আওয়ামী লীগকে ভোলে নাই, কিন্তু আওয়ামী লীগের যে বেশি বন্ধুত্ব এখন বিএনপির সাথে, মানে আওয়ামী লীগ আমলেও এই সীমান্ত হত্যা এত বন্ধুত্ব, সোনালী অধ্যায় সর্বোচ্চ শিখরে আমরা শুনতাম বন্ধুত্বের মাত্রাটা। সেখানেও এই হত্যাকাণ্ডের সংখ্যা কখনো কমে, পরে আবার একটু বাড়ে, আবার একটু কমে, বাড়ে, এরকম হতে থাকতো আর কি। কিন্তু এখন একদম 0 এই ক্ষমতা নেয়ার পর এই এক মাস ১ মাসে। আমি চাই যে আমি চাই এই 1 মাসটা যেন 12 মাস থাকে। নিশ্চয়ই, নিশ্চয়ই, সেটা তো বটেই, সেটা তো চাওয়া থাকবেই আমাদের। আম, আ, একটু একটু আওয়ামী লীগ প্রসঙ্গেও আসি, আর তাহলে নির্বাচন প্রসঙ্গটা একটু মনে হয় ভারতের মেকানিজম বা মন্ত্রী বানানোর পেছনে ভারতের কে কোন মন্ত্রী হবেন সেখানে ভারতের একটা অবদান, সেই বিষয়ে একটা সামারি করে দেবেন কি, যে আসলে সেখানে ভারতের হাত থাকে না থাকে না? এটা বাংলাদেশিরা যা মনে করেন আমি তাদের পূর্ণ সমর্থন জানাই। তাতে আমার আচ্ছা, আপনি পূর্ণ সমর্থন জানান। যা মনে করেন আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আচ্ছা, আপনি বলছেন যে আওয়ামী লীগকে ভোলে নাই ভারত। আওয়ামী লীগ নেতাকর্মীর সহ শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে নেতাকর্মীরা ভারতে আশ্রিত আছেন। ঈদ গেল। কেমন কাটলো তাদের ঈদ? কেমন, মানে আপনি কতটা খবর জানেন? না, মানে ঈদ ব্যক্তিগতভাবে পালন করেছেন অনেকে, হুম, ব্যক্তিগতভাবেই পালন করেছেন যারা ছিলেন। এই অবস্থায় দেশের বাইরে থেকে খুব ভালোভাবে পালন করেছেন আমার মনে হয় না। আহ সুতরাং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, আচ্ছা শেখ হাসিনা কিভাবে পালন করলেন। তিনি তার নিজস্ব যেখানে আছেন সেই আশ্রয়স্থলে তিনি পালন করেছেন, তার মতো করে নামাজ পড়েছেন, পালন করেছেন। কিন্তু তার বেশি কিছু আমি জানি না এই বিষয়ে। আচ্ছা। আওয়ামী ঈদে লীগের বাকি ঈদে কোনো বিশেষ নেতৃবৃন্দ, যোগাযোগ, মানে স্বাভাবিকভাবে মানে মানুষের সাথে দেখা সাক্ষাৎ যে হয় সেরকম কিছু হয়েছে বলে জানেন? না না সেরকম কিছু, আমার সেরকম কিছু জানা নেই। আচ্ছা, ইনফ্যাক্ট আমি একটাও আমন্ত্রণ পাইনি ঈদের। একটাও আমন্ত্রণ পান নাই। মানে তেমন কিছু হয়ই নাই। হলে আমন্ত্রণ পেতেন। না সেই তো। আচ্ছা। আ মানে দেখলাম যে ঈদে একটা আওয়ামী লীগের যে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে একটা ছোট্ট বার্তা দেখলাম শেখ হাসিনার পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, এরকম বলে একটা বার্তা দেয়া হচ্ছে সবাইকে ঈদের শুভেচ্ছা। কিন্তু আসলে খুব ঈদ নিয়ে স্বাভাবিকভাবে যেটা হয় যে ঈদ উপলক্ষে যেহেতু আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বাংলাদেশি মুসলমানদের বা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। হুম, হুম, হুম। সেরকমটা খুব বড় কিছু দেখা গেল না। আপনিও বলছিলেন সেখানে খুব আমন্ত্রণ নাই। আ খুব অডিও বার্তা দিয়ে থাকেন শেখ হাসিনা, সেরকমটা দেখা গেল না। একরকম কি একটু মানে কি বলবো, একটু ঝিমিয়ে গেছে দলটি? মানে এরকম একটা বড় উৎসব কেন্দ্রিক রাজনীতি থাকে, সেটি হলো না এবার। আমার কাছে মনে হয় কি এটা একটা কৌশলগত স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এখন তাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে কিভাবে তাদের পার্টির মধ্যে যে রাজনৈতিক নিষেধাজ্ঞা আছে সেগুলো প্রত্যাহারিত হয়। সেই প্রত্যাহারিত হওয়ার জন্য তাদের এখন এমন কোনো মনোভাব নিতে চাইছেন না, যাতে কোনোভাবে তারেক রহমান সরকার মনে করেন তারপরে শেখ হাসিনা কোনো বিরূপ মন্তব্য, কোনো একটা মন্তব্য কিন্তু এর মধ্যে আর নেই, এটা ঘটনা। হুম, আমার মনে হয় তারা হয়তো সুনির্দিষ্ট একটা মানে কোনো সিদ্ধান্ত নিয়েছেন যে এই মুহূর্তে তারা এমন কোনো মন্তব্য করবেন না, তারা সময় দিতে চায়। প্রত্যেকটা সরকার আসার পর একটা বলা হয় না হানিমুন পিরিয়ড, হুম, হুম। সেই হানিমুন পিরিয়ডটা চলছে এখন তারেক রহমান সরকারের। ফলে এখনই কোনো চূড়ান্ত মত প্রকাশ করার কোনো সময় আসেনি। সময়টা দেখা যাক আর কিছুদিন পর। হানিমুন পিরিয়ডের পরে কি সেটি জানতে পেরেছেন? আপনার যেহেতু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় না, নেতৃত্বের সাথে অনেক হানিমুন যোগাযোগ পরের আছে। পিরিয়ড হচ্ছে একটাই সেটা হচ্ছে রাজনৈতিক নিষেধাজ্ঞা বা কোনো ব্যাক চ্যানেলে কোনো একটা আলাপ আলোচনা শুরু করা বা করা, যাতে তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এটা ধরেই নিয়েছেন তারা, তারেক রহমান সরকার 5 বছর ক্ষমতায় থাকবেন। আচ্ছা। এই 5 বছরের মধ্যে যাদের
তারা যাতে রাজনীতিতে আবার অংশগ্রহণ করতে পারেন এইটুকুই তাদের মানে ন্যূনতম আকাঙ্ক্ষা। আর দ্বিতীয় আকাঙ্ক্ষা হচ্ছে তাদের যে নেতারা জেলে রয়েছেন বন্দী, তাদের মধ্যে বিচার যা চলছে চলুক, কিন্তু তাদের যদি কোনোভাবে জামিনে মুক্তি দেওয়া যায়, তারা যাতে নিজেদের ঘরে ফিরতে পারেন, এটা নিয়ে তারা সব থেকে বেশি চিন্তিত। এই সব থেকে বেশি আমি বলবো এটাই তাদের একমাত্র লক্ষ্য। আলাপ আলোচনাটা কি এখন চলছে? মানে এই যে ব্যাকডোর আলাপ আলোচনা বা যেন রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারেন দেশে, এটা কি এখনো চলছে? আমার মনে হয় চলছে, প্রকাশ্যে কেউ স্বীকার করবেন না, কিন্তু চলছে। আচ্ছা। মানে শেখ হাসিনা তিনি ৫ই আগস্টের পর কখনো প্রকাশ্যে আসেন নাই। তাকে কেউ দেখতে পায় নাই। তার বক্তব্য, অডিও বক্তব্য বিভিন্ন সময় শোনা যাচ্ছে। সেটি একটা মানে কৌতূহলের জায়গা যে কেন তিনি প্রকাশ্যে আসেন না, সেটি নিয়ে কোনো তথ্য আছে কিনা ১ এবং তারপরে নেতৃত্ব ধরেন ওবায়দুল কাদের। তিনি বেশ অসুস্থ বলেই আমরা জেনেছি। এখন তাহলে আওয়ামী লীগের ২য় স্তরে শেখ হাসিনার পরে আসলে দলটা চালানোর ক্ষেত্রে কারা কাজ করছেন? ২ টি বিষয় একটু জানব। এখন প্রথম কথা, যেটা প্রথম প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে যে সেটা নিরাপত্তার কারণে তিনি ভিডিওতে আসতে চাইছেন না। তার কারণ হচ্ছে সেখানে হয়তো নিরাপত্তা এজেন্সি তাকেও একটা পুনরায় আবার কোনো হত্যার ষড়যন্ত্র হতে পারে বা চক্রান্ত আছে, এমন কোনো হয়তো গোয়েন্দা রিপোর্ট আছে। সেই কারণে তাকে সেখানে, যিনি যদি ভিডিওতে আসেন, আমি যেমন এখন আছি ভিডিওতে, ফলে আমি কোথা থেকে বলছি এটা জানতে কারোর কোনো অসুবিধা নেই। ফলে তিনি যদি আসেন তাহলে সেটা তার জেনে যাওয়া যাবে, সকলেই জেনে যাবে। আজকাল সাইবার যারা অপরাধী, তারা কিন্তু সরকারি যন্ত্রের থেকেও অনেক বেশি শক্তিশালী। তারা তারা খুব সহজেই ধরে ফেলতে পারে যেভাবে তারা হ্যাকিং করে ইত্যাদি করে আর কি। ফলে সেইটা একটা বড় কারণ বলে আমার ধারণা। আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে, হ্যাঁ, আওয়ামী লীগ যেহেতু ওবায়দুল কাদের অসুস্থ, ফলে বাকিদের মধ্যে যারা প্রেসিডিয়াম সদস্য যারা রয়েছেন, তাদের মধ্যে মূলত যেটা, এখন তো এই মুহূর্তে কোনো দল সেভাবে সাংগঠনিক কোনো কাঠামো তৈরি করেনি, কিন্তু তাহলে আমি যতদূর জানি সেটা হচ্ছে মূলত দ্বিতীয় ভূমিকায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জাহাঙ্গীর কবির নানক। এবং তিনি এবং তার হুম, সঙ্গে আরো কয়েকজন আছেন, যারা অনেকে আছেন ভারতে, বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, হুম। আরো কেউ কেউ আছেন। তো এরকমই কয়েকজন, তারা মিলে, ছাত্রলীগের সভাপতি আছে সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছেন শেখ এনাম। এরা মিলে হয়তো একটা মোটামুটি আলাপ আলোচনা করে একটা চেষ্টা করছেন যে কি কার্যক্রম করা যায়, বা তখন যে যে এই যে স্টেটমেন্ট গুলো আওয়ামী লীগের নামে বেরোয়, সেগুলো তারা তখন সেগুলো বের করার চেষ্টা করে। আচ্ছা। এবং তারা ঢাকাতে বা হোক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চেষ্টা করেন। মাঝখানে তো শেখ হাসিনা নিজে বহু গ্রুপে উপস্থিত হচ্ছিলেন, ভাষণও দিচ্ছিলেন। সেটা আপাতত বন্ধ, কিন্তু এই নেতারা তারা কিন্তু চেষ্টা করছেন তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে একটা যোগাযোগ রাখার। এইভাবেই আপাতত, কিন্তু এই মুহূর্তে তারা কোনো সাংগঠনিক ভাবে কোনো রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন এমন কথা আমি কিন্তু শুনিনি কিছু। আচ্ছা। জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম ইনাদের কথা বলছিলেন। ১৩ই মার্চ একটা ইফতারের আয়োজন করেছিল আওয়ামী লীগ প্রেস ক্লাব অফ ইন্ডিয়া দিল্লিতে সেখানে। আম আপনিও ছিলেন সেখানে। সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সেটা নিয়ে একটা গোপনীয়তা যে কারা ছিলেন সেটি প্রকাশ করা হয় নাই। একরকম একটা ছবি ফাঁস হয়ে গেল। মানে ফাঁস হয়ে যাওয়ার প্রয়োজন হলো কেন? এত গোপনীয়তা কেন? এবং ফাঁস হবার পরেও সেখানে আপনারও ২-১ টা বক্তব্য শুনছিলাম বিভিন্ন অনুষ্ঠানে যে কারা ছিলেন একমাত্র জাহাঙ্গীর কবির নানককে দেখা গেল তার নাম বলা যাচ্ছে। বাকি কারা ছিলেন তাদের নামও বলা হচ্ছে না। কেন এই গোপনীয়তাটা কেন? না, প্রথম কথা বলি, সেটা ভুল ধারণা তৈরি হয়েছে যে ভারতের জাতীয় প্রেস ক্লাবে কোনো ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয় না, হুম, অনুমতিও দেওয়া হয় না। শুধু ইফতার বলে না, আমি হচ্ছে হিন্দু ধর্মীয় কোনো অনুষ্ঠানও হয় না। দুর্গা পূজা, আচ্ছা। সরস্বতী পূজা, এগুলো কোনোটাই হয় না। এখানে একটা অসাম্প্রদায়িক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। কিন্তু আওয়ামী লীগ কোনো ইফতারের আয়োজন করেছিল এটা নয়। আচ্ছা। সময়টা যেটা ছিল সেটা হচ্ছে ৮টা থেকে ৮:৩০। ইফতার তো হয়ে গেছে ৬:৩০, এবং এই কারণেই ৮টায় রাখা হয়েছিল, যে যাতে তারা ইফতার করে আসতে পারে। হুম, এবং ইফতার করে এসেছিলেন, আমি বলছি, ২ জন এসেছিলেন। ঠিক আছে? বাকি অন্য কেউ আসেনি। কিন্তু তাদের ব্যক্তিগত কিছু স্টাফ-টাফ আছে, তারা হয়তো ছিল আশেপাশে। কিন্তু সেইখানে যে যে আলোচনাটা, যাদের কেউ বলেছেন ফ্লপ, কেউ বলেছেন সফল, ফ্লপ বা সফল কিনা কিছু জানি না, তারা একটা তালিকা দিয়েছিল যে আমরা এদের সঙ্গে কথা বলতে চাই। সাংবাদিক। আমাদের হিন্দুস্তান টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, আনন্দবাজার পত্রিকা, নেটওয়ার্ক 18, বিবিসি,
এরা সকলেই ছিলেন, তাদের ডিপ্লোম্যাটিক এডিটররা ছিলেন। আহ, আর যাদের আমন্ত্রণ, আরো কয়েকজন দুজন আমন্ত্রিত ছিলেন, তারা আসেননি, অন্য কারণে ব্যস্ত ছিলেন বলে আসতে পারেন। কিন্তু তাদের সঙ্গে একটা মত বিনিময় করেছে, তারা মত বিনিময় করার জন্য এদের সঙ্গে আমন্ত্রণ করতে চেয়েছিলেন, এবং তারা বলেছিলেন যে আমরা এদের সঙ্গেই কথা বলতে চাই, এই সাংবাদিকদের সঙ্গে। এবং তারা যেহেতু প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করবেন না, সেটা করলে ভারত সরকারের অনুমতি নিতে হবে। কারণ সাংবাদিক রাজনৈতিক কর্মকাণ্ড তো প্রকাশ্যে আওয়ামী লীগকে এখানে ভারতে করতে দেওয়া হয় না। ফলে তারা ইনফরমালি এই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে চেয়েছিলেন, তাদেরই সঙ্গে যাদের সঙ্গে সরাসরি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ। তারাই এসেছিলেন সকলে, 14-15 জন টোটাল তার ছিলেন, মানে আমি ছাড়া প্রেস আনুষ্ঠানিকভাবে ক্লাবের রাজনৈতিক কর্মকাণ্ড না পরিচালনা করলেও অনানুষ্ঠানিকভাবে ভারত সরকার আসলে জানছে এবং তারা করছেও আওয়ামী লীগ সেখানে রাজনৈতিক হ্যাঁ, কর্মকাণ্ড। মানে প্রকাশ্য তো হচ্ছে না, অন রেকর্ড কিছু হচ্ছে না তো। আচ্ছা। কোনো খবর তো ছাপা হচ্ছে না ভারতে যে তিনি এই কথা বলেছেন। বাহাউদ্দিন কি বলে, বাহাউদ্দিন নাসিম নয়, তিনি তো আসেননি, হুম। এটা হচ্ছে জাহাঙ্গীর কবির নানক। তিনি এরকম কথা বললেন, এরকম তো কোনো ছাপা হয়নি। তারা তো একটা মত বিনিময়, তারা জানতে চাইছিলেন যে ভারত সরকার কি ভাবছে আওয়ামী লীগকে নিয়ে, বা তারা ভবিষ্যতে কি করতে পারেন, কি চাইছেন, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারা একটা কথাবার্তা কিন্তু সেখানে সেটি সেখানে সেটির মধ্যে প্রেস ক্লাব, গোপনীয়তা কেন? অনানুষ্ঠানিকভাবে হতে পারে, কিন্তু গোপনীয়তা কেন? মানে ফাঁস হয়ে গেল একটা ছবি, এই ব্যাপারটা গোপনীয়তা এরকম কেন? গোপনীয়তা না, না, গোপনীয়তাটা সম্পর্কে ভুল ধারণা। কোনো গোপনীয়তা এখানে স্পেসিফিক্যালি একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কেউ স্পেসিফিক্যালি ইনভাইটেড, বাকিরা কেউ ইনভাইটেড নয়, তাই না? যারা ইনভাইটেড, লিস্টে নাম ছিল, তারা ইনভাইটেড। সেখানে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সভাপতি, বর্তমান সভাপতি, তিনি সঙ্গীতা বড়ুয়া বিচারকী, তিনি ছিলেন। বর্তমান সাধারণ সম্পাদক আফজাল ইমাম ছিলেন। তারা এইসব সাংবাদিকদের, তারা যে পছন্দ অনুসারে সেই সাংবাদিকদের তারা ইনভাইট করেছিলেন। আমি অবশ্যই খুবই ঘনিষ্ঠ আওয়ামী লীগের সঙ্গে, বিষয় আমি তো থাকবোই, সেটা কোনো ব্যাপার না। ফলে আমি বিএনপির অনেকের সঙ্গে ঘনিষ্ঠ, ভবিষ্যতে দেখতে পাবেন প্রেস ক্লাবে বিএনপির অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি আছি, দেখতে পাবেন কবে হচ্ছে খুব বিএনপির শিগগিরই। অনুষ্ঠান? না, বিএনপির নয়, সরি, ভুল করলাম। আগামী 27 ফেব্রুয়ারি, 27 মার্চ? মার্চ বাংলাদেশ হাই কমিশন একটা কাচ্চি বিরিয়ানি ফেস্টিভ্যাল, এটা 2010 থেকে হয়ে আসছে। কেবলমাত্র নভেম্বরের বিজয় দিবসের দিনে যেটা সেখানেও হয়ে থাকে, সেটা তারা চেয়েছিলেন এখানে প্রেস ক্লাবে করতে। সেই সময় এটা করা হয়নি, ইউনূস আমল ছিল বলে। যেহেতু ইউনূস আমলকে ভারত সরকার গুরুত্ব দেয়নি, আমরা যেটাই করি, যেটা ভারত সরকার স্বীকৃতি দেয়। ফলে ভারত সরকার ইউনূস সরকারের সম্পর্কে কোনো সম্পর্ক রাখেননি বলে আমরা প্রেস ক্লাব থেকেও করিনি। চেয়েছিলেন তারা, বাংলাদেশ হাইকমিশন চেয়েছিলেন। এমনকি এও চেয়েছিলেন যারা আসতে পারছেন না, তারা বাংলাদেশ হাইকমিশনে যে বিরিয়ানি, আমি খুব ছোট পছন্দ করি কাচ্চি বিরিয়ানি, কিন্তু আমি খেয়েছি গিয়ে, সেটা আমার কথা নয়। আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে প্রত্যেকে। এখন আগামী রবীন্দ্র জয়ন্তী একটা করার কথা চলছে। হুম। এখানে শুনছি যে আগ্রহ প্রকাশ করছেন জি। তারেক রহমান সরকার, তারা ভাবে আসতে চান, মন্ত্রীরাও আসতে পারে। সেখানে গোপন নয়, প্রকাশ্য হবে, আমার সঙ্গে ছবি দেখতে পারেন। ছবি দেখতে পাবো, সেটা কিন্তু অনেকেই জানে। এখানে এখানে এটা কেন একটু গোপন হলো? একটা মানে ভুল এখানে যায়, কারা এখানে আমি আসলো? বলে দিই এইটার সঙ্গে। এখানে কারা আসলো সেটি বলা হচ্ছে না কেন? মানে শুধুমাত্র জাহাঙ্গীর কবির নানকের চেহারাটা দেখা গেছে বলে তার নামটা চলে আসছে। বাকি কারা আসলো বা কে আসলো সেটি কেন বলা হচ্ছে না? কেউ আসেনি, আর একজন এসেছিলেন। কে তিনি? তিনি বারবার অনুরোধ করেছেন আমার নামটা বলবেন, কেন বললে কি সেজন্য হয়? বলছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন বললে সমস্যাটা কি হয়? না, কারণ নানক ভাই বাইরে এসে যাওয়াতে তার ছবিটা, হুম। মানে আমরা, আমাদের তো ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে হুম। কারা বাইরে বসে আছে, গিয়ে ছবি তুলছে। ওরা বলছেন যে না, কোনো হয়তো বাংলাদেশ হাই কমিশন থেকে মানে এনএসআই কেউ এসে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, সে বেরিয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি আমি যে ওখানে কিছু দিল্লি বিশ্ববিদ্যালয়ের যারা দাবি করেন তারা ছাত্রলীগের সদস্য, তারা ওখানে উপস্থিত হয়ে গিয়েছে, তাকে কেউ ছবি তুলছে। একজনকে আইডেন্টিফাই করা গেছে, তারপর দিন থেকে তার ফোন অফ, তাকে পাওয়া যাচ্ছে না, ধরাও যাচ্ছে না। তো তিনি পাঠিয়েছেন কিনা ছবি আমি বলতে পারবো, সেটা আওয়ামী লীগের নেতারা তদন্ত করে দেখছেন। এর সঙ্গে আমরা কোনো জড়িত নই। বলছে তিনি ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন, তিনি ওইটা যে একটা ধারণা তৈরি করবেন যে এখানে একটা গোপন বৈঠক হচ্ছে, সেই ইফতার পার্টি, ইফতার হয়ই না প্রেস ক্লাবে, যেখানে ইফতার পার্টি, এবং সেটা কোথাও একটা পাঠিয়ে দিলেন কোন একজন সাংবাদিককে লন্ডনে, তিনি সেটা প্রচার করলেন, তারপরে সবাই বাংলাদেশের ছেপেও দিল, ইত্যাদি ইত্যাদি। কেউ যদি সকলে আমাকে জিজ্ঞেস করতে, প্রশ্ন করতো, আমি তাহলে বলে দিতাম কি হয়েছে। কিন্তু আমি খালি ওই একজন ব্যক্তি
তিনি তার পরিচয় গোপন রাখতে চান। আর কোনো কিন্তু কেউ ছিল না আওয়ামী লীগের নেতা, দুজনই ছিলেন কিন্তু। এবং আমি বলছি খুব চমৎকার ব্রিফিং হয়েছে এবং ভারতীয় সাংবাদিকরা অভিভূত তাদের ব্রিফিং শুনে, অভিভূত। এরকম ক্ল্যারিটি নিয়ে ব্রিফিং কখনো তারা কি পায়নি। ব্রিফিং করলেন? দুজনেই করেছেন, নানক ভাই আর এক্স আর একজন। হুম, মানে কি বিষয়, কি বললেন এত ক্লিয়ারলি কি এই বললেন? মানে আওয়ামী লীগের ভুল ভ্রান্তি কোথায়, ভবিষ্যতে কি রণনীতি হতে পারে, তারেক রহমান সরকার সম্পর্কে কি ভাবছেন, কি হতে ভারত সরকার তাদের সম্পর্কে কি ভাবছেন, ইত্যাদি এই বিষয়। কিন্তু তাদের আমার মনে হয় যে আমি যতদূর জানি এরা প্রত্যেকে ফরেন এডিটর। তারা পরে ব্যক্তিগতভাবে বলেছে এরকম ব্রিফিং এটা শোনার অপেক্ষায় ছিল, আমরা অভিভূত। সে মানে সেটা খবরের জন্য তারা কেউ খবর কেউই লেখেননি, সেটা ঘটনা। কিন্তু কোনো না কোনো সময় কোনো আর্টিকেল লিখলে, পোস্ট লিখলে কেউ না কেউ হয়তো লিখে। সেটা পরে দেখা যাবে। আচ্ছা। মানে তার মানে আওয়ামী লীগের রণনীতি, তারেক রহমান সম্পর্কে বা বিএনপি সরকার সম্পর্কে তাদের অবস্থান, এই বিষয়গুলো বলেছে। কি বলেছেন সেটা কি আপনি বলবেন নাকি সেটাও এখন বলা যাবে না? না না না, সেরকম খুব গোপন কিছু বলেননি তারা। গোপন কি, তারা বলছেন এটা এখন মেনে নিতেই হবে যে তাকে তো আমরা বাইরে, আমরা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি। আমরা চাইবো কিভাবে তাকে বুঝিয়ে আমাদের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করা হবে। এক। দুই হচ্ছে আমাদের নিজস্ব কিছু ভুলভ্রান্তি ছিল। 15 বছর ক্ষমতায় থাকলে ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তির কারণেই আজকে আমরা বাইরে। সেটা এখন আত্মমন্থন চলছে পার্টির মধ্যে, কোথায় কি ভুল হয়েছিল না হয়েছিল ইত্যাদি, বা কারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল ইত্যাদি। যেমন ছবি তুলে একজন পাঠিয়ে দিল, এরকম কেউ পতনের জন্য যুক্ত ছিল কিনা আওয়ামী লীগের মধ্যে, সেটাও তারা দেখছেন, ভেবেচিন্তে দেখছেন। আর এছাড়া তারা চাইছেন যে তারেক রহমান সাহেবকে কিছুটা সময় দেওয়া হোক, তিনি স্থিতধী হন। তার কাছে, তাদের কাছে মনে হয়েছে একটা বড় চ্যালেঞ্জ জামায়াত ইসলামী, প্রথম দিন থেকেই যেটা স্পষ্ট, পার্লামেন্ট সেশন থেকেই, প্রথম দিন থেকেই। ফলে এই চ্যালেঞ্জটাকে তিনি কিভাবে দেখেন, কিভাবে মোকাবিলা করেন। তারপরে সেক্ষেত্রে তার ক্ষেত্রে জামায়াতকে মোকাবিলা করাটা তার কাছে প্রধান হবে নাকি না আওয়ামী লীগকে মোকাবিলাটা করাটা প্রধান হবে। ফলে এই বিষয়টা তারেক রহমান সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে, একটা নির্দেশ। ইউনূস নিজে এখনো বসে আছেন ঢাকায়, তিনি কি উদ্দেশ্যে বসে আছেন, কেন বসে আছেন, তার উপরে একটা মাথার আশীর্বাদ আছে ওয়াশিংটনের। ফলে তিনি কি নিতান্তই চুপ থাকবেন? ফলে এইসব নানাবিধ প্রশ্ন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, মানে যেগুলো ফ্লোট করা হয়েছিল, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে এই আর কি। সেগুলো খুব যে একটা সেন্সেশনাল কোনো খবর আছে তার মধ্যে তা নয়। একটা বলতে পারেন যে একটা চিন্তন বা মন্থন, একটা ব্রেন স্টর্মিং সেশন, সেই রকম একটা কিছু। আচ্ছা, কিন্তু এইটার কারণ কি আপনি বলতে পারেন? মানে এই যে গোপনীয়তা রাখা হচ্ছে শুধু এখানেই না, ধরেন শেখ হাসিনার সাথে বিভিন্ন সময় বৈঠক হচ্ছে না, তারা নেতাদের। গোপন রাখেননি তো। মানে ধরেন এই যে কে তারা তো আসলেন, গোপন এটা রাখেননি। জাহাঙ্গীর কবির নানকের ছবিটা চলে আসলো বলে তাকে আর অস্বীকার করা গেল না, কিন্তু নামগুলো গোপন রাখার একটা মানে প্রবণতা। এছাড়াও ধরেন শেখ হাসিনার সাথে দেখা করতে যাননি, তারা বিভিন্ন সময় অন্তত 2বার খবর পেয়েছি যে দেখা করতে গেছেন, কিন্তু যিনি দেখা করতে গেছেন তাকে যখন জিজ্ঞাসা করেছি তিনি সেটা বলতে চান না যে তারা দেখা করতে গেছেন, বা দেখা করার পরে কি হলো সেটি তারা বলেন নাই। পরবর্তীতে আরেকজন নেতা, সেটিও খবর বেরিয়ে গেছে যে আসলে দেখা করতে গেছেন, কিন্তু কারা গেলেন, কি বৈঠকে কি হলো, এই একটা গোপনীয়তা রাখা কেন হচ্ছে সেটির কি বিষয়ে জানেন? যে কেন এই গোপনীয়তা বা রাগঢাক ঘুরঘুর অবস্থা? গোপনীয়তা রাখার একটা বড় কারণ আমার যেটা এই মিটিংটার কিন্তু কোনো গোপনীয়তা রাখা হয়নি, কারণ এই সাংবাদিকরা তো সকলে কেউ গোপন নয়। আপনি এক একজন করে বিভিন্ন, আমি নাম বলে দিলাম, তাদের ডিপ্লোম্যাটিক এডিটরদের ফোন করে তাদের বলুন কি শুনেছেন সেটি, তারা বলতে পারে যে কি বলবো। আমি বলেছি গোটা আলোচনাটাই অফ দ্য রেকর্ড ছিল, তাই না? অন রেকর্ড তো ছিল না কিছু, অফ দ্য রেকর্ড আলোচনা ছিল। অফ দ্য রেকর্ড আলোচনা একটা পরিস্থিতির বিশ্লেষণ ছিল। আপনি যেগুলো বলছেন যে গোপন রাখা হয়েছে ইত্যাদি, গোপনীয়তা ওই কারণেই রাখা হয়েছে যে এই সময় তো তাদের ওপেন করলে তারেক রহমান সরকারের পক্ষ থেকে একটা চাপ আসতো ভারতের উপরে, যে আপনারা আওয়ামী লীগের নেতাদের বলতে দিচ্ছেন কেন প্রকাশ্যে, তাই না? ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত হচ্ছে কোনো দেশের বিরুদ্ধে ভারত থেকে বসে কমেন্ট করা যাবে, সেটা তো ভারত সরকারের ঘোষণা ছিল। তো ফলে তারা এখানে আগে অতীতে তারা তো প্রেস কনফারেন্স করতে পারেনি সেভাবে, প্রেস কনফারেন্স তো করার কোনো কথা নয়, তারা করছেনও না। সেই কারণেই এটা, যেটা মনে হচ্ছে গোপন, এই কারণেই গোপন। কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ ভারত সরকার কিছুই জানতো না, সবটাই জানতো। কেন জানতো? সবটাই জানে, কিন্তু তারা জানে যে প্রকাশ্যে কিছু বলছেন না, প্রকাশ্যে কেউ ছাপছেও না কাগজে। তার কথা অনুসারে কালকে মানে জাহাঙ্গীর কবির প্রকাশ্যে নানক গোপন বললেন, অনুষ্ঠানগুলো হচ্ছে।
এরকম হ্যাঁ, অনেকটা ব্যাপার। প্রকাশ্যে গোপন হ্যাঁ। এরকম ঘটনা। কারণ আমি তো বলছি